দুদিনের সফরে দুপুরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে ভূ রাজনীতি। তিস্তা ইস্যুতে অবস্থান স্পষ্ট করতে পারে ভারত। নারায়ণগঞ্জেও সাবেক আইজিপি বেনজির আহমেদের কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। রূপগঞ্জে আলিশান ডুপ্লেক্স বাংলো। আদালতের নির্দেশে জব্দের প্রক্রিয়া শুরু। হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইট। দেশে ফিরেছেন 417 হাজি। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। 2 সপ্তাহেরও কম সময়ে ফের আজ দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা রয়েছে জুলাইয়ের দ্বিতীয় ভাগে তার বেইজিং সফরেরও। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, এবারের ভারত সফরে দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পেতে পারে আঞ্চলিক ভূ রাজনীতি। একই সঙ্গে নতুন করে ক্ষমতায় আসা পুরানো নেতৃত্ব কতটা সফল হবেন অমীমাংসিত ইস্যুগুলো নিষ্পত্তিতে, সেই চ্যালেঞ্জও থাকছে দুই পক্ষেরই। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। নরেন্দ্র দামোদর দাস মোদি। ভারতে নরেন্দ্র মোদি নতুন করে সরকার গঠনের পর শুধু শপথ অনুষ্ঠানেই নয়, দ্বিপাক্ষিক সফরেও সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাই আবারও ভারতের প্রথম রাষ্ট্রীয় অতিথি হয়ে দিল্লি যাচ্ছেন। একই মাসে দুই নিকটতম প্রতিবেশী দেশের শীর্ষ নেতৃত্বের এই সফর ও বৈঠকের বিষয়টিকে নজিরবিহীন বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। কূটনীতি পাড়ার আলোচনা থেকে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর সংক্ষিপ্ত হলেও এর ব্যাপ্তি সুদূর প্রসারী হতে চলেছে। কেননা এই সফরে যতটা না দ্বিপাক্ষিক বিষয়গুলো প্রাধান্য পাবে, ঠিক সম গুরুত্বে আলোচিত হতে পারে ভূ রাজনৈতিক ও আঞ্চলিক কৌশলগত ইস্যু। পাশাপাশি দুই সরকার প্রধান তাদের ক্ষমতার নবায়নের পর আগামীর সম্পর্ক কিভাবে আরও পোক্ত হবে, বর্তমানে ভারত সরকারে থাকা নীতি নির্ধারকদের অন্দরের সেই রাজনৈতিক বার্তাও ঢাকাকে দিতে পারে নয়াদিল্লি। 2022 সালের পর দুই প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে। ওই বৈঠকে প্রাধান্য পেতে পারে ঋণ চুক্তি বাস্তবায়নে রূপরেখা চূড়ান্তকরণ, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, কানেক্টিভিটি, তিস্তা চুক্তি, বিদ্যুৎ জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয়গুলো। তবে তিস্তায় চীনা বিনিয়োগের প্রস্তাবে বাংলাদেশের কিছুটা নীরবতা আর ধীরে চলো নীতি অনুসরণ করার মধ্যেই ভারতের পাল্টা বিনিয়োগ প্রস্তাবে বিষয়টি অস্বস্তি তৈরি করেছে কিছু ক্ষেত্রে। এবারের সফরে চুক্তি সই না হলেও এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে পারে ভারত, ধারণা বিশ্লেষকদের। পরের মাসেই চীন সরকারের নিমন্ত্রণ রক্ষায় বেইজিং যাওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেক্ষেত্রে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আনুষ্ঠানিকতার পাশাপাশি আলাদা বোঝাপড়াও হতে পারে ঢাকা বেইজিংয়ের মধ্যে। সব মিলে কাছাকাছি সময়ের মধ্যে এশিয়ার দুই শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে পরপর বৈঠকের সুযোগ বাংলাদেশকে কতটা এগিয়ে রাখবে সেটি এখন দেখার অপেক্ষা। কেননা চরম বৈরী ভাবাপন্ন ভারত চীনের দ্বান্দ্বিক অবস্থানের মধ্যেও নিজের হিস্সাটুকু বুঝে নেয়ার কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে বাংলাদেশের নেতৃত্বকে, বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে নয়াদিল্লিতে সাজসরব। সফর নিয়ে বিস্তারিত জানাতে নয়াদিল্লিতে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। আর কয়েক ঘন্টা পরে কিন্তু দিল্লির পালাম বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি তার বিশেষ বিমান অবতরণ করবেন এবং আমরা যেটা জানতে পেরেছি, সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসেবে 80 থেকে 82 জনের একটি প্রতিনিধি দল যুক্ত হয়েছেন এবং শেষ মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীও এই সফরে অংশ নিচ্ছেন। তো এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে তার সফর নিয়ে যে কূটনৈতিক যে তৎপরতা সেটি কিন্তু চূড়ান্ত আকার নিয়েছে এবং সেটা আমি গতকাল থেকেই দেখেছি যে দুই দেশের কূটনীতিকদের মধ্যে যে ব্যস্ততা, সেই ব্যস্ততা কিন্তু আজকে একেবারেই প্রায় শেষ পর্যায়ে, কারণ রাষ্ট্রীয় অতিথি আসার আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই মাহেন্দ্রক্ষণ শুরু হবে। আমি এই মুহূর্তে নয়াদিল্লির কূটনৈতিক জোনে রয়েছি। আপনি দেখেছেন যে খুব
কূটনৈতিক পাড়ার মোড়ে মোড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী দুই সরকার প্রধানের ছবি দিয়ে প্রায় কার্যত মুড়ে দেওয়া হয়েছে। একটি অকাল উৎসবের আমেজ আমরা কূটনৈতিক পাড়ায় আমরা দেখেছি। আপনি জানেন যে ভারতে সদ্য লোকসভা নির্বাচনের পর সরকার গঠন হয়েছে। দিল্লিতে একই সঙ্গে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার রাষ্ট্রীয় দুদিনের সফর সূচি রয়েছে, পাশাপাশি কিন্তু আপনি জানেন যে মাননীয় সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারাও কি তাদেরও শপথ গ্রহণের যে প্রস্তুতি সংসদে সেটিও কিন্তু শুরু হয়ে যাবে। সুতরাং সব মিলিয়ে দিল্লি শহর একটা নিরাপত্তার একটা বজ্র আটনিতে মুড়ে দেওয়া হয়েছে। আপনি জানেন যে প্রধানমন্ত্রী যে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সফর, ঈদের 3 দিন ছুটির পর তার এই সফর, এবং একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 বৈঠকে উনি যোগ দিয়ে সদ্য এসেছেন। তারপরেও যে কূটনৈতিক তৎপরতা, যে প্রশাসনিক তৎপরতা এবং সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা, সেটি কিন্তু মানে একেবারেই দৃষ্টান্ত স্থাপন করেছে। জানেন যে গতকালকে আমি কথা বলেছিলাম ন্যাশনাল প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ীর সঙ্গে। তিনি এই গোটা যে রাষ্ট্রীয় সফর, দুই প্রধানমন্ত্রী দুই সরকার প্রধানের যে আলোচনা, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে তিনি বলেছেন। সাধারণ মানুষের ক্ষেত্রেও তা বলছে যে দুই প্রতিবেশী দেশ, আপনি জানেন যে ভারত সরকারের যে প্রতিবেশীকে প্রাধান্য দিয়ে তাদের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি এই তৃতীয় বারের মোদী সরকারের কিন্তু প্রথম প্রতিবেশী রাষ্ট্রপ্রধানের সঙ্গে, সরকার প্রধানের সঙ্গে কিন্তু এই বৈঠকের মধ্য দিয়েই ভারত সরকারের যে প্রতিবেশী প্রথম, সেই নীতিকেই কিন্তু এস্টাবলিশ করা হলো বলে কূটনৈতিক মহল মনে করছে। তো এই ছিল আমার কাছে রাজধানী নয়াদিল্লির কূটনৈতিক জোন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসার আগে যে তৎপরতা, সেই সংক্রান্ত আমার কাছে থাকা সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম ভারতের নয়াদিল্লিতে। বানের পানিতে ভাসছে সিলেট, পানি বন্দি লাখ লাখ মানুষের জীবন বিপর্যস্ত। এই মুহূর্তে সিলেট সদরে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আছি ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স সিলেট স্টেশনে। এই স্টেশনে এক সপ্তাহ ধরে পানিতে বন্দি আছে সিভিল ডিফেন্সের যেই স্টেশনটি, পানিতে বন্দি আছে, যার কারণে একেবারে শুনশান নীরবতা চলছে। আমি একটু যদি দেখাতে চাচ্ছি যে এই ফায়ার যে ব্রিগেডের যে গাড়িগুলো বা পানি নিবানো যে দমকল বাহিনী যে গাড়িগুলো, কোনো গাড়ি বা কোনো যন্ত্রপাতি এই ফায়ার ব্রিগেড নেই। যে হচ্ছে কি সিলেটের একেবারে টাউনের মধ্যখানের একটা স্টেশন, তালতলা স্টেশন, এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যে এই স্টেশনের যে জনবল আছে বা ফায়ার ফাইটার আছে, কেউ কিন্তু এখানে নেই। একেবারে শুনশান নীরবতা চলছে। প্রত্যেকটি ঘরে ঘরে পানি ঢুকে গেছে, যার কারণে এখানকার ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলো, যন্ত্রপাতি যেগুলো আছে, এখানে সিলেট জেলা স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। এখানকার ফায়ার ফাইটার যারা আছে, ফায়ার ফাইটাররাও সেই জায়গায় থেকে মোটামুটি কাজ চালাবে। এবং আপাতত এইখানে যদি পানি না নামে, এখানে আপাতত ঢোকার মতন কোনো পরিস্থিতি নেই। আর অন্যদিকে যদি বলি, এই ফায়ার ব্রিগেডের যে স্টেশনটি, তার কাছেই সুরমা নদী। সুরমা নদীর পানি বিপদসীমার একেবারে কাছাকাছি চলে এসেছে। হয়তো আজকে বিকাল নাগাদ বিপদসীমার থেকে নেমেও যাবে। এবং সিলেটের যে সুরমা এবং কুশিয়ারা যে 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তা হয়তো 2-3টি আজকে বিকেলের মধ্যে বিপদসীমার নিচে নেমে যাবে। সামগ্রিক যদি বলি, বন্যা পরিস্থিতি সামগ্রিক কিন্তু উন্নতি হচ্ছে। বিভিন্ন উপজেলায় যে সমস্ত উপজেলার বাড়িঘরে পানি ঢুকে গিয়েছিল, সেই সমস্ত উপজেলার বাড়িঘর থেকে পানি নেমে গিয়েছিল। উঠান কিংবা রাস্তার সড়কে পানি আছে। সিলেট নগরীর যে 23টি ওয়ার্ডে পানি ঢুকে গিয়েছিল, সেই ওয়ার্ডগুলো থেকে পানি অনেকটা নেমে গেছে এবং সড়কে পানি আছে। এই তালতলা এলাকাটা পুরো পানিতে নিমজ্জিত ছিল। এখন বিভিন্ন মার্কেট বা দোকানের সামনে এখন পানি রয়েছে, বা দোকানগুলোতে পানি রয়েছে, তবে প্রধান সড়ক থেকে পানি নেমে যাচ্ছে। আজকে বিকাল নাগাদ হয়তো দেখা যায় পরিস্থিতি আরও উন্নতি হয়ে গেছে। মোটামুটি বলা যায় যে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি প্রবাহ এখনও কমেছে, বৃষ্টি নেই, উজান থেকে পানি আসাও কমে গেছে, যার কারণে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হচ্ছে ধীরে ধীরে। মোটামুটি এই ছিল যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং প্রবল বৃষ্টিতে সিলেটে যে বিভিন্ন জায়গা তলিয়ে গিয়েছিল, এখন উন্নতি হচ্ছে, তার সব শেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম। এবার নারায়ণগঞ্জেও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদের সন্ধান মিলেছে। রাজধানীর পূর্বাচল উপশহরের কাছাকাছি রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটির আবাসন প্রকল্পে অত্যাধুনিক ডুপ্লেক্স বাংলো বাড়ি নির্মাণ করেছেন বেনজির আহমেদ। তিনি প্রায়ই এই বাড়িতে আসতেন বলে জানান স্থানীয়রা। সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তারা জমি সহ বাড়িটি পরিমাপ করে গেছেন বলেও জানান কেয়ারটেকার। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
বাড়িটি দেখে যে কেউ মনে করবেন ইউরোপ কিংবা পশ্চিমা কোনো উন্নত দেশের বাড়ি। জনবিচ্ছিন্ন নির্জন স্থানে এমন আলিশান বাড়ি নির্মাণ করেছেন বাংলাদেশ পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দৃষ্টিনন্দন বিলাসবহুল 2 তলা বাংলো বাড়িটির উপরের তলায় চারপাশেই আলাদা 4টি বারান্দা রয়েছে। সীমানা প্রাচীরের ভেতরে ও বাইরে রয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছ। সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তারা জায়গা সহ বাড়িটি পরিমাপ করে গেছেন বলে জানান বাড়ির কেয়ারটেকার। কবে থেকে জানেন এটা আপনার বেনজির স্যারের বাড়ি? আমি জানি, আগে থেকে জানি, আমার বাসা এখানে, কারণ ওই বাড়ির ভিতরে নিষেধ ঢুকা। শুধু ভূমি অফিস থেকে আসছে, মাপজাপ করছে আর কি, ওরা ওদের মতন চলে আসছে। পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কোম্পানি দ্বারা পরিচালিত আনন্দ হাউজিং সোসাইটি নামে আবাসন প্রকল্পটির প্লট নির্মাণ কার্যক্রম শুরু হয় 2003 সালে। প্রকল্পটিতে কুড়িল বিশ্ব রোডগামী রাস্তা সংলগ্ন 24 কাঠা জমিতে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে বেনজির আহমেদের বাড়িটি নির্মাণ কাজ শেষ হয় 2022 সালে। বেনজির আহমেদ পুলিশ নিয়ে প্রায় এই বাংলো বাড়িতে আসা যাওয়া করতেন বলে জানান স্থানীয়রা। বেনজির স্যার আইতো মাঝে মাঝে থাকতো, ওনার ফ্যামিলি মাসের মধ্যে 2-1 বার আগে। স্থানীয়রা মুখ খুলতে শুরু করলেও বেনজির আহমেদ এই বাড়িটির বিষয়ে মন্তব্য করতে নারাজ আনন্দ হাউজিং সোসাইটির নিরাপত্তা প্রধান। মানুষের কাছে শুনছি যে এটা ওনারই বাড়ি আর কি। কার বাড়ি? বেনজির সাহেবের বাড়ি। গত 12 জুন উচ্চ আদালতের আদেশে জব্দ করা হয়েছে বেনজির আহমেদের অর্জিত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। সেই জব্দ তালিকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই ডুপ্লেক্স বাংলো বাড়িটিও রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন 417 জন হাজি। ভোর 5:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট। নিজ দেশে ফিরতে পেরে হাজিদের চোখে মুখে ছিল আনন্দের ছাপ। চলতি বছরে হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। সিভিল এভিয়েশন এবং বিমান কর্তৃপক্ষের আশ্বাস, ফিরতি হজ যাত্রায় বাকি মুসল্লিরা নির্বিঘ্নে ফিরবেন দেশে। চলতি বছরে বাংলাদেশ থেকে হজ পালনের জন্য গেছেন 85,000-এর বেশি হজ যাত্রী। তাদের মধ্যে মারা গেছেন 27 জন। ঈদের পর বেশ ফাঁকা রাজধানীর বাজার। পাশাপাশি কোরবানির কারণে সোনালী ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে। সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের কেজি 10 টাকা বেড়ে 90-এ ঠেকেছে। বাজারে ঢুকতেই স্বস্তির খবর দিলেন ডিম মুরগির বিক্রেতারা। জানালেন ডিমের ডজনে 10 আর সোনালী ব্রয়লারের দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। বেচাকেনা বলতে এখন কম। ব্রয়লারটা আমরা ঈদের আগের সপ্তাহ ছিল আপনার 200 টাকা 210 টাকা, আজকে বেচতেছে আপনার 170 টাকা থেকে 180 টাকা। মোটামুটি কিছুটা কমছে। লাল ডিম বিক্রি করেছিলাম 160 টাকা, আর ঈদের পরে বাজারে ডিম বিক্রি করতেছে 150 টাকা করে। সবজির কাছে যেতেই কর্পূরের মতো উড়ে গেল দাম কমতির সুবাতাস। সপ্তাহ ব্যবধানে বেশ খানিকটা চড়ে গেছে বাজার। গাজর, শসা, টমেটো বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা কেজিতে। শসা, টমেটো, কাঁচামরিচ, গাজর এগুলোর দামটা তুলনামূলক অনেক বেশি। ঈদের আগে যেটা টমেটো কিনছি 100-120 টাকা, এখন দেখি টমেটো 150 টাকা। গতকালও ঝালে জিভ পরানো কাঁচামরিচের বিক্রেতারা জানালেন 12 ঘন্টায় দাম কমেছে কেজিতে 50 থেকে 100 টাকা, বিক্রি হচ্ছে 250-তে। কাঁচামরিচ কিনছি ঈদের আগে 160 টাকা কেজি, আমরা 200 টাকার ভিতরেই বিক্রি করছি, 180 টাকা বিক্রি করছি। আর এখন তো কাঁচামরিচ কিনতে হইতেছে 250 টাকা কেজি। পাওয়া যায় বাজারে কম মরিচ। মরিচের ঝাল কমলেও পেঁয়াজের বিক্রেতারা জানালেন ঝাঁজ বাড়ছে এই পণ্যের। এরই মধ্যে দেশিকে ছাড়িয়ে গেছে বিদেশি। সপ্তাহ ব্যবধানে কেজি ঠেকেছে 90 টাকায়। অস্থিরতা পার করে মুদিখানায় গেলে মিলছে মোটামুটি দাম স্থিতিশীলতার খবর। শুধু খোলা আটার দাম বস্তায় বেড়েছে 250 টাকা, তবে চালের বাজারে নেই দামের ওঠানামা। বরাবরের মতোই ক্রেতা কম মাছ বাজারে, তারপরও সাপ্তাহিক ছুটির দিনের অজুহাতে খানিকটা দাম বাড়িয়ে বসে আছেন বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। সম্প্রতি সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ প্রকাশিত সাভান্তা জরিপে এমন তথ্যই উঠে এসেছে। ঘনিয়ে আসছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক 2025 সালের বদলে আগামী 4 জুলাই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচারণা। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা করছেন ভোটারদের।
of the SNP ambition. এদিকে নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগেই সাভান্তা জনমত জরিপের ফল প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। 7 থেকে 18 জুনের মধ্যে প্রায় 18,000 মানুষের ওপর চালানো জরিপের ফলে দেখা যাচ্ছে যুক্তরাজ্যের নির্বাচনে নিজ আসন হারাতে পারেন কনজারভেটিভ পার্টির প্রার্থী ও বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পার্লামেন্টে 650 সদস্যের নিম্নকক্ষ হাউস অব কমন্সে সুনাকের দল পেতে পারে মাত্র 53 আসন, যেখানে লেবার পার্টির জয়ের সম্ভাবনা আছে 516টিতে। জরিপে আরও দেখা যায় 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এবারের নির্বাচনের সবচেয়ে শোচনীয় হারের মুখে আছে কনজারভেটিভরা। এমনকি নিজের আসন নর্থ ইয়র্কশায়ার রিচমন্ডেও হারতে পারেন ঋষি সুনাক। জেরেমি হান্টের মতো শীর্ষ নেতারাও এবার খোয়াতে পারেন নিজেদের আসন। অন্তরা সেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুদিনের সফরে দুপুরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে ভূ রাজনীতি। তিস্তা ইস্যুতে অবস্থান স্পষ্ট করতে পারে ভারত। এবং নারায়ণগঞ্জেও সাবেক আইজিপি বেনজির আহমেদের কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। রূপগঞ্জে আলিশান ডুপ্লেক্স বাংলো। আদালতের নির্দেশে জব্দের প্রক্রিয়া শুরু। এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন ওবরিনান। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।